শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জামায়াত আমিরের বাইপাস সার্জারি হবে শনিবার। বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অবস্থান ধরে রেখেছে বললেন ডাক্তার খলিলুর রহমান। আওয়ামী লীগ কর্মী প্রশিক্ষণের অভিযোগের সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদিক। আরও জানিয়ে দেব বিচার বিভাগ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়েছে এমন দাবি করছে বিএনপির নেতা খোকন। এবং সর্বশেষ জানিয়ে দেব সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত এক। জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার। আগামীকাল শনিবার 2 আগস্ট বাংলাদেশ জামায়াত আমিরের ডাক্তার শফিকুল রহমানের বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া। জামায়াত আমিরের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দেশে বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা এবং সর্বস্তরের জনগণের নিকট দোয়া আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 31 জুলাই রাত এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। অধ্যাপক গোলাম মিয়া পরনা বলেন, প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনার সবাই যার যার অবস্থান থেকে নফল ইবাদতের মাধ্যমে, নফল সালাত, নফল রোজা ও আল্লাহর রাস্তে দান সাকাতের মাধ্যমে দোয়া করুন। তিনি আরো বলেন, আসন্ন জুম্মার দিনে মসজিদে দিনের ভাইদের সঙ্গে নিয়ে আমাদের জন্য দোয়া করতে পারেন, যাতে আল্লাহ তাআলার প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা ও শক্তি দান করে আবার দিনের ময়দানে ফিরিয়ে আনেন। ডাক্তার শফিকুল রহমানের হৃৎপিণ্ডের 3টি প্রধান রক্তনালীর জটিলতায় ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমিরের জন্য সবার আন্তরিক দোয়া কামনা হয়েছে। গত মঙ্গলবার 29 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডক্টর শফিকুল্লাহ রহমানের। চিকিৎসকরা তার হার্টে 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে তার এই অবস্থায় বাইপাস সার্জারি করানোর সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। এর আগে গত 19 জুলাই জাতীয় সংসদ এবং সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে জামায়াত আমিরের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে তার হার্টের গুরুতর ব্লক ধরা পড়ে। বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছে ডাক্তার খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তার উপদেষ্টা ডাক্তার খলিলুর রহমান বলেছেন, আজ আমরা সম্ভবত 35% পাল্টা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখো শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি আমাদের বৈশ্বিক উষ্ণায়ন প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারের প্রবেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণা আসার পর এক বিবৃতিতে খলিলুর রহমান এসব কথা বলেন। খলিলুর রহমান বলেন, আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোচনার প্রতিটি ধাপ পরিচালনা করেছি। আমাদের পোশাক খাত রক্ষাই ছিল অগ্রাধিকার, তবে মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে যা আমাদের খাদ্য নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের কৃষিতে রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি সহায়তা হবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক নির্বাহী আদেশের মাধ্যমে 70টি দেশের আমদানির উপর সর্বোচ্চ 41% পর্যন্ত নতুন শুল্ক হার ঘোষণা করেন। চুক্তিগুলো শুল্ক সংশোধনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়। এতে দেশীয় নীতিমালা সংস্কার, বাণিজ্য ভারসাম্য, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংস্কার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত। এইসব আলোচনার অংশ হিসেবে দেশগুলোকে মার্কিন পণ্য কেনার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে, যাতে মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের স্পষ্ট করে দিয়েছে যে প্রতিটি দেশের শুল্ক হার এই সমস্ত ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি গভীরতা প্রতিফলিত করবে। বাংলাদেশে 20% শুল্ক হার পেয়েছে, যা শ্রীলঙ্কার, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানির দেশের সঙ্গে তুলনামূলকভাবে সমান। অন্যদিকে ভারত একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে না পারায় 25% শুল্কের মুখোমুখি হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ সেনা হেফাজতের মেজর সাদিক। আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছেন বলে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিকের হেফাজতের নিয়ে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার 31 জুলাই বিকাল ঢাকায় সেনাবাহিনী অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিং এর সেনা সদস্য মিলিটারি অপারেশনের পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম উদ্দিন দৌরা এ তথ্য জানান। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, তাও বিষয়টি তদন্তাধীন। তারপরও আমি বলবো, যে রকম একটা ঘটনার কথা জানার পর তিনি সেনাবাহিনী হেফাজতে আছেন এবং তদন্ত চলমান, তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর
প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় গোপালগঞ্জের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন দৌলা বলেন, গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম কথা, প্রত্যেকটা জীবনের মূল্যবান, কোনো জীবনহানির ঘটুক তা আমরা কখনোই কাম্য করি না, কিন্তু গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। তবে সেটি কোনো প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতেছে সে ব্যাপারেও সরকারি পর্যায়ের একটি উপপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বিচারপতিকে সভাপতি করে তদন্ত কমিটি খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন তিনি। কেন হয়েছে, প্রেক্ষাপটটি কি ছিল সেই সম্পর্কে পর্যন্ত অপেক্ষা করে তিনি বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, যাদের বরং জীবনের হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা নিয়ে বিবেচনা করে গোপালগঞ্জে তাদের উদ্ধার করেছিলাম। এর আগেও আমরা একই কাজ করেছি, সেটা দলের পরিচয়ের মুখ্য বিষয় ছিল না, জীবন রক্ষাতে একটি কাজ করা হয়েছে। আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর আয়ত্তের ভেতরে আছে, কাছাকাছি আছে, সেনাবাহিনীর দায়িত্বের ভেতরেও আছে। ওই সময় কারো জীবন বিপন্ন হবে আমি মনে করি না। আমরা চুপ করে বসে থাকবো না, এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশিপের নির্দেশের একই লাইনে দেওয়া, কোনো একটা জীবনকে আমরা মৃত্যুর মুখে রেখে দিতে পারি না, বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এমন সময় আমরা তার প্রতি নজর না দিয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। অবশ্যই জীবন রক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা করেছি এর আগেও। বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়েছে দাবি বিএনপির নেতা খোকনের। বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়েছে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের বিচারের ব্যাপারে আমরা দায়বদ্ধ, পরক্রিয়, তাদের বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার 31 জুলাই দুপুরে মার্চ ফর জাস্টিস উপলক্ষে জাতীয়বাদী আইনজীবী ফোরাম নৃসংদী ইউনিটের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ঠেকানোর জন্য একটি পক্ষ আদা জল খেয়ে নেমেছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আপনাদের সমস্যা কোথায়? যারা রাজনীতিতে এতিম ও দেউলিয়া নির্বাচন করলে যাদের জামানত থাকবে না সেই দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে প্রতিলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এর মধ্যে ফ্যাসিবাদের রাজনীতিতে পুনর্বাসন সুযোগ হচ্ছে। ফ্যাসিবাদী বিরোধী যেন ঐক্য তৈরি করতে চেয়েছিল, যেখানে এখন বিভক্ত। বিনা কারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিদ্বেষাজ্ঞ করা হচ্ছে। আমরা এখন প্রতিবাদ বা প্রতিপক্ষ নই। বিএনপির নেতা বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না, তাদের দাফন কাফন হয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতির কথার অধিকারতা নিষিদ্ধ করেছে। দেশের জনগণ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত করে দিয়ে বলেন, আপনাদের ভুলের কারণে ফ্যাসিবাদী ফিরে আসছে, তাহলে সমস্ত দায় দায়িত্ব নিতে হবে আপনাদের। সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। নারায়ণগঞ্জের সিরাজগঞ্জের সংঘর্ষে জড়িয়ে বিএনপির দুই পক্ষ বৃহস্পতিবার 31 জুলাই রাত 8টার দিকে নাসিক 6 নম্বর ওয়ার্ডের সুলিমপাড়া এলাকায় হওয়া এই ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, জমি নিয়ে বিরোধিতা জোরে এই সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির সাবেক আইনজীবী সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিন অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলেছেন, সংঘর্ষের সময় গুলিবদ্ধ হয়েছে, তবে পুলিশ তা অস্বীকার করেছে। বিএনপির নেতা রুহুল আমিন বলেন, শাহ আলম মানিক আমাদের দলের একজন নিরীহ কর্মী বাবুলকে পিস্তল দিয়ে মারধর করেন। পরে তা জানতে চাইলে মানিক পালিয়ে যায়। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করে। অন্যদিকে শাহ আলম মানিক অভিযোগ করেছেন, আমি আমার বাড়ির সামনে বসেছিলাম, হঠাৎ রুহুল আমিন 50 থেকে 60 জন সহযোগী নিয়ে অস্ত্রশস্ত্র সহ হামলা চালায়। তারা 6 রাউন্ডের গুলি ছুড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করে বলেন, আমরা আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে সিরাজগঞ্জের থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল, তবে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। কোনো গুলির ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত না। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।